আম্মু, আম্মু কোথায় তুমি? আমার ড্রেসটা খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় রেখেছো? কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আর আমি কি তোর ড্রেস মাথায় নিয়ে ঘুরে বেড়াই নাকি? আম্মু, তুমি জানো না আমাকে এখন ডিউটিতে যেতে হবে? আর এখন কিনা আমি আমার ওই ড্রেসটা খুঁজে পাচ্ছি না। কত করে বললাম তোকে এই চাকরি করতে হবে না। তোর ওই চাকরি আমার একদম ভালো লাগে না। আমাদের ব্যবসা থাকতে তোকে চাকরি কেন করতে হবে? তাও আবার প্রতিদিন কী সব পোশাক পরে যাস, যে পোশাকগুলো আমার বাড়ির কাজের লোকও পরে না। আম্মু, তুমি তো খুব ভালো করেই জানো আমার এমনভাবে থাকতেই ভালো লাগে। আর এটা তো আমার পেশা। আর আম্মু, একটা কথা জানো, আমাকে না কোনো মেয়ে পছন্দ করে না। আমাকে দেখলেই ভাবে আমি কোনো ভিন্ন গ্রহ থেকে এখানে ঘুরতে এসেছি। সেটা তো মনে করবেই। তুই আজও চলাফেরা করিস সেই আগের জামানার সাজসজ্জা নিয়ে, যেখানে আজকালকার মেয়েরা সবসময় স্মার্টনেসকেই বেশি পছন্দ করে। আম্মু, তোমার সাথে কথা বলে আমার দেরি হচ্ছে। তোমার জন্য আমার হাতে সময় থাকলেও আমার জন্য কিন্তু ঘড়ির কাঁটা থেমে থাকবে না। হয়েছে, আর বলতে হবে না। খাবার রেডি আছে, খেয়ে যা। আর আমি দেখি গিয়ে আরেকজন কি করে। সেও তো আবার তোর থেকে ঢং কম জানে না। তোদের দুইটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ফারিদা চৌধুরী কথাটা বলে মেয়ের রুমে চলে যায়। ও, আপনাদের তো বলাই হয়নি, অর্ণব আর ঐশীকে নিয়ে মিস্টার নূর হোসেন ও মিসেস ফারিদা চৌধুরীর পরিবার। তাদের ধন সম্পত্তির কোনো কমতি নেই, তবুও অর্ণব কি একটা কাজ করে যেটা ওর বাবা মা কেউ আজও জানে না, আর জানার চেষ্টাও করে না, কারণ তাদের অর্ণবের উপরে বিশ্বাস আছে। অর্ণব আর যাই করুক কখনো খারাপ পথে পা বাড়াবে না। অর্ণব খাবার টেবিলে বসে আছে, কিন্তু ঐশীর কোনো খবর নেই। কেননা অর্ণব আর যাই করুক ঐশিকা ছাড়া এক গ্লাস পানিও খায় না। আর তাছাড়া অর্ণবের বাবা দেশের বাইরে গেছে। কিছু সময় পরে অর্ণব ঐশীকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে বলে, এই শাকচুন্নি, তোর এত সময় লাগে খেতে আসতে? তুই জানিস আমি তোর জন্য সেই কখন থেকে বসে আছি, যেখানে আমার কাজে যাওয়ার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। আম্মু, তুমি দেখেছো ভাইয়া আমাকে কি বললো? আমি কিন্তু ভাত খাবো না। ভাইয়া সবসময় আমার সাথে এমন করে। আমি কি শাকচুনি নাকি? আমি কত সুন্দর না, দেখো। আইসে আমার মহারানী ভিক্টোরিয়া। এই তুই ভাত খাবি না তো কি হয়েছে? আমুকে বলতেই তোকে তেলাপোকার স্যুপ বানিয়ে দেবেনি। এই ভাইয়া, তুই কি বলছিস? নাম শুনেই তো আমার বমি চলে আসছে। দুই ভাই বোনের এমন কথা দেখে মিসেস ফারিদা চৌধুরী রাগে গজগজ করতে করতে বলে, ওই হারামজাদা, তুই না এত সময় চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় নিয়ে নাচলি, আর এখন দেরি হচ্ছে না? আম্মু, তুমি আর একটু বেশি করে বকে দাও। ভাইয়া সব সময় আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, যেখানে আমি ঝগড়া কিভাবে করে জানিই না। না, তুমি তো এখনো ফিডার খাও। ছোট শিশু ঝগড়া কেমনে করে জানো না? আর একটা কথা বললে তোদের দুইটারে আমি কিন্তু কি যে করুম। আমু, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আর পেতনি, তুই কলেজে গিয়ে আবার কারো শোকের ট্যাঙ্কি মারিস না কিন্তু। ভাইয়া, তোরে কিন্তু আমি কাঁচাই খেয়ে ফেলবো কইলাম। ঐশীর কথা জবাব না দিয়েই অর্ণব সেখান থেকে চলে যায়, কেননা ওরা কথা বলতে বলতে খাবার শেষ করে ফেলেছে। আসলে অর্ণব আর ঐশী দুই ভাই বোন সবসময় এভাবে দুষ্টুমি করে সারা বাড়িটা মাতিয়ে রাখে। আর মিসেস ফারিদা চৌধুরী সবসময় রেগে গিয়ে এভাবে কথা বলে। তবে ফারিদা চৌধুরী যেমন রাগী তেমনই আবার নরম, ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। আম্মু, আব্বু সেই কবে বাইরে গেল, এখনো আসলো না কেন? এবার নাকি আসতে একটু দেরি হবে, সেখানে নাকি অনেক কাজ পড়েছে। অর্ণবকে যেতে বলল একটু সাহায্য করার জন্য, কিন্তু হয়তো কি একটা কাজ করে যেটার জন্য যেতে পারবে না। ও আচ্ছা, আমি কতদিন হলো আব্বুর সঙ্গে একসাথে খাবার খাই না। আব্বু খুব পচা, আমাকে এতদিন হলো তার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। আব্বু আসলে আমি কথাই কমু না। আরে আম্মাজান, সে কি তোদের কম মিস করছে নাকি বল? তাও ও তো ইচ্ছে করে ছুটে তোদের কাছে চলে আসতে, কিন্তু কাজটা শেষ না করে তো আর আসতে পারে না। এভাবে মা মেয়ে মিলে আরও অনেক কথা বলে। এদিকে অর্ণব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অন্য এলাকায় চলে আসে, কেননা ওকে একটা কাজ দিয়েছে, সেটার খোঁজ যেভাবেই হোক বের করতে হবে।
অর্ণব চিপা রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে চলেছে। মাথায় একটা চিন্তা, কি করে সে তার খোঁজ পাবে। এমন সময় পিছন থেকে তেড়ে আসা একটা গাড়ি অর্ণবকে ধাক্কা দেয়। অর্ণব রাস্তার একপাশে ছিটকে পড়ে, কিন্তু সেটা দেখেও গাড়ি না থামিয়ে চলে যায়। অর্ণব গাড়ির নাম্বার প্লেট ভালো করে দেখে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগোতে থাকে। একটু সামনে গিয়েই দেখতে পায় সেই গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে খুশি হয়ে বলে, এই অর্ণবকে গাড়ি দিয়ে মারার চেষ্টা, তাই না? দাঁড়া, গাড়ি তোর অবস্থা আজকে নতুন করে দেব, একটু অপেক্ষা করো। অর্ণব আশেপাশে তাকিয়ে উপরের কথাটা বলে। পরে রাস্তার পাশে পড়ে থাকা একটা ইট নিয়ে এসে গাড়ির লুকিং গ্লাস ও সামনের গ্লাস ভেঙে দেয়। ব্যাস, অর্ণবের এমন কাণ্ড দেখে ওখানে সবাই হাঁ করে তাকিয়ে আছে। কেননা কেউ জেনে বুঝে এই গাড়িতে জীবনেও হাত দেওয়া তো দূরেই থাক, ফিরেও তাকাবে না। আর এইদিকে গাড়ির গ্লাস ভেঙে অর্ণব তো সেই খুশি, কারণ গাড়ির উপরে প্রতিশোধ নিতে পেরেছে। এইদিকে কফি শপ থেকে একটা মেয়ে বেরিয়ে এসে গাড়ির দিকে চেয়ে অবাক হয়ে যায়। পরে অর্ণবের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বসে। অর্ণব হাঁ করে শুধু মেয়েটার দিকে তাকিয়েই আছে। তোর সাহস কি করে হয় আমার গাড়ির গ্লাস ভাঙার? হ্যাঁ, তুই জানিস এই গাড়িটার দাম কত? আমি কি ওই গাড়ি কিনতে আইছি নাকি যে দাম জানতে হবে? পূর্ব থেকে আপনার গাড়িটা আমায় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, তাই আমি এটা করলাম। ওই যে কথায় আছে না, ইট মারলে পাটকেল তো খেতে হয়। তোর তো সাহস কম না? তুই এই দেশের মন্ত্রী আমজাদ সাহেবের মেয়ের সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করিস? আরে ম্যাডাম, সাহস তো আমার জন্ম থেকেই সঙ্গী, তাহলে এখন নতুন করে কি আর সাহস সঞ্চয় করব? তুই আমার গাড়ির গ্লাস ভেঙেছিস, তো সেটার মেরামত করার টাকা দে, না হলে তোকে এমন করে হাসপাতালে ভর্তি করব। দোষ করেছেন আপনি আর ক্ষতিপূরণ দেব আমি, এটা তো জীবনেও সম্ভব না। তার চেয়ে বরং আই লাভ ইউ এটা নিয়ে খুশি থাকেন। অর্ণবের মুখে এমন কথা শুনে অথই তো রাগে ফুলতে থাকে, আর ওর সাথে থাকা বান্ধবীরা অবাক হয়ে মুখে হাত দিয়েছে। কেননা ওরা সবাই অর্ণবের সাহস দেখে ফিদা হয়ে গেছে। যে মেয়ের সামনে দাঁড়িয়ে কোনো ছেলে কথা বলা তো দূর, চোখ তুলে তাকাতে পারে না, তাকেও ভালোবেসে বলেছে। অথই রাগে ফুসফুস করে অর্ণবের গালে থাপ্পড় দিতে নিলে অর্ণব অথইয়ের হাত ধরে বলে, দেখেন ম্যাডাম, এমন নরম কোমল হাত দিয়ে শুধু আদর করাই মানায়, এভাবে থাপ্পড় মারা না। তোকে তো আমি দেখে নিব। তোর এত বড় সাহস আমার সাথে ফাজলামি করিস? তোর কি করব সেটা কিছুই বুঝতে পারবি না। আরে ম্যাডাম, আমি তো চাই আমার এই ফেসটা আপনি শয়নের স্বপ্নে সব সময় দেখেন। তো আপনার ফোনটা দিন, আমি একটা সেলফি তুলে দেই, তাহলে আর কষ্ট করতে হবে না আমাকে দেখার জন্য। অর্ণব কথাটা বলে অথইয়ের হাতে থাকা আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে একটা সুন্দর সেলফি তুলে দিয়ে সুন্দর করে একটা ফ্লাইং কিস দিয়ে বলে, জানেমান, আসি তাহলে কেমন? আর আমার মন্ত্রী শ্বশুরমশাইকে বলো এই মুড়ির 3 গাড়ি বদলিয়ে নতুন গাড়ি দিতে। অর্ণব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে সবাই অথয়ের দিকে তাকিয়ে তামাশা দেখছে। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে অথয়ের। অথই রাগে গজগজ করছে, যেন এখনই অর্ণবকে গিলে খেয়ে ফেলতে পারলে মনের রাগ মিটত। অথয়ের বান্ধবী বলে, অথই, আমি অবাক হচ্ছি, তোকে ওই ছেলে এইভাবে অপমান করে গেল আর তুই সেটা মুখ বুজে সহ্য করলি। আমি হলে তো ওকে ছিঁড়ে খেয়ে ফেলতাম। তুই তো জানিস না এই অথই চৌধুরী কি ধরনের মানুষ। ওই ফকরের বাচ্চাকে দিয়ে যদি আমার গোলামি করাতে না পেরেছি, তো আমার নাম অথই না। সেটা দেখা যাবে, তবে বান্ধবী বলতেই হবে ছেলেটার দম আছে, না হলে এমন রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে দেশের নামকরা মন্ত্রীর মেয়েকে ভালোবাসি বলে। ওর সেই দম আমি চিরতরে বন্ধ করে দিব। তুই শুধু দেখতে থাক আমি কি থেকে কি করি। ছোট লোকের বাচ্চা আমার সাথে লেগেছে, ওর জীবনের 13টা না বাজিয়ে আমি ক্ষান্ত হব না। এভাবে আরও কিছু কথা বলে অথই সেখানে গাড়িটা রেখে বাড়িতে চলে আসে। এদিকে অথয়ের বাবা মিস্টার আমজাদ সাহেব মিটিং করছিলেন। মেয়েকে এমন রাগী মোড়ে বাড়িতে আসতে দেখে বলে, কি ব্যাপার, আমার আম্মাজানের মুডটা এমন বাংলার পাঁচের মতন কেন? কি হয়েছে আম্মাজান? বাপের কথা শুনেও অথই কিছু বলছে না। অথই ঠাস করে সোফায় বসে যেন আরও রাগে ফুলতে থাকে। এদিকে অথয়ের বাবা আবারও বলে, অথই, তোর কি হয়েছে একটু বল। কেউ কি কিছু বলেছে? যদি বলে থাকে এক্ষুনি তাকে শায়েস্তা করার ব্যবস্থা করছি। আব্বু, তুমি জানো
আজকে রাস্তায় একটা ছোট লোকের বাচ্চা আমার সাথে বাজে ব্যবহার করেছে। কি? ওর এত বড় সাহস তোর সাথে খারাপ ব্যবহার করেছে? আগে তুই ভালো করে ডিটারজেন্ট দিয়ে হাত পরিষ্কার করে আয় মা, না হলে তোর ওই হাতে ফকিরের নোংরা ময়লা লেগেই থাকবে। অথয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে আমজাদ সাহেব একজন নামকরা অহংকারী মন্ত্রী, যিনি গরিবদের একদম সহ্য করতে পারে না। আর তার মেয়ে তো মাশাআল্লাহ বাবার থেকে কোনো অংশে কম না, সেও অহংকারের থেকে রাগী বেশি। অথয় এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। অথয় পুরো কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাকে হাতের ইশারায় নাচে। বাবার ক্ষমতার জন্য কেউ কিছু বলতেও পারে না। এদিকে মেয়ের সাথে এমন ঘটনার কথা শুনে আমজাদ সাহেব ঠিক করেন মেয়ের সাথে বডিগার্ড রেখে দেবেন। যদিও আগে অথয়ের সাথে সবসময় বডিগার্ড থাকতো। অথই, আমি ঠিক করেছি তোর সাথে এখন থেকে একজন ছেলে বডিগার্ড থাকবে। তুই তো জানিস চারিদিকে আমার শত্রুর কোনো কমতি নেই। কিন্তু বাবা, আমার তো ওইসব বডিগার্ড একদমই পছন্দ হয় না। তুমি যদি পারো তাহলে ওই ফকিরের বাচ্চাকে আমার বডিগার্ড করে রেখে দাও, তাহলে আমি ইচ্ছে মতো ওর সাথে প্রতিশোধ নিতে পারবো। তোদের বাপ বেটির মাথা আসলেই পুরাটাই গেছে। ওই ছেলের কি খাইয়ে দাইয়ে কোনো কাম নাই, তোর গোলামি করতে আসবে? আম্মু, আমার আব্বুর কি আর ক্ষমতার কম নাকি যে একটা ছোট লোককে আমার গোলাম হিসেবে এনে দিতে পারবে না? হ্যাঁ, সেটা তো ঠিক কথা। তবে অথই, আমি বলি কি, সেই ছেলেকে পরে তোর বডিগার্ড বানাবো। আগে আমার বন্ধুকে বলে একটা ভালো মানের ছেলেকে নিয়োগ দিই, কেমন? তুমি যেটা ভালো মনে করো, তবে আমার কিন্তু ওই ছেলেকে শায়েস্তা করতেই হবে, না হলে আমি ঘুমিয়েও শান্তি পাবো না। এভাবে সবাই অনেক কথা বলে। আমজাদ সাহেব সেনাবাহিনীর মেজর আমিরের সাথে কথা বলে অথয়ের জন্য একটা ছেলে বডিগার্ডের ব্যবস্থা করে দিতে বলে। দেখ বন্ধু, আমি কষ্ট বুঝি, তবে আমার জানা মতে একটা ছেলে আছে, তাকে অর্থের জন্য রেখে দিতে পারিস। ছেলেটা খুবই ভালো। আরে দোস্ত, তুই যখন বলছিস তখন তো ছেলে ভালো হবেই, তবে কোনো বস্তির খ্যাতকে যেন আমার বাড়িতে না পাঠাস। আরে না, ছেলেটা গরিব হলে কি হবে, কাজ নিলে সেটা দায়িত্বের সাথেই পালন করা। বেকার বসে আছে বলেই তো তোর বাড়িতে পাঠাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুই কালকে ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। তারপরে মন্ত্রী সাহেব সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমির সাহেব ফোন করে অর্ণবকে সবটা বলে। আর অর্ণবও প্রথম দেখায় প্রেমে পড়া মেয়ের সাথে থাকতে পারবে ভেবে রাজি হয়ে যায়। তবে স্যার, তাদের কেউ যেন আমার পরিচয় কোনোদিনও জানতে না পারে। আমি মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আরে বা, এত দেখি মেঘ না চাইতি জল। তুই অর্থকে প্রথম দেখে ভালোবেসে ফেলিস, এখন আবার তার বডিগার্ড হয়ে থাকবে? কি আর করবো স্যার, মাইয়া যেই রাগী, তাকে আপন করে পেতে হলে তো এভাবেই কাছে যেতে হবে, না হলে তাকে আপন করে পাওয়ার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে। তোর সাথে কথা বলে আর পারবো না। আচ্ছা, কালকে তাহলে তুই এই ঠিকানায় চলে যাইস আর বলবি আমি পাঠিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা, আমি যেমন আমার বন্ধু, কিন্তু তার বিপরীত একদম গরিবদের দেখতে পারে না। এমনকি কোনো গরিবের হাতের সাথে ওর ভুলক্রমে যদি হাত লেগেও যায়, তাহলে এসে সঙ্গে সঙ্গে সাবধান দিয়ে হাত ধুয়ে ফেলবে। সেটা তার মেয়ের ব্যবহারে বুঝেছি। তবে স্যার, আগে তার মেয়ের মনে জায়গা করে নিই, তারপরে তার অহংকারের ক্লাস নেব। আচ্ছা নিজ, তোর সাথে আমি সব সময় আছি। আর শোন, যাওয়ার সময় নিধিকে বাসায় রেখে যাইস, আমার একটু যেতে লেট হবে। না বাবা না, আমি এই মাইয়ারে নিয়ে যেতে পারবো না। স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমার কানের দাফন কাফন করে ফেলবে। এই নিধিকে নিয়ে আর পারি না, সব সময় শুধু তোর সাথে এমন করে, একদম ফাজিলে হাড্ডি একটা। অর্ণব আরও কিছু কথা বলে সেখান থেকে সোজা মেজর সাহেবের মেয়ে নিধিকে নেবার জন্য তার স্কুলে আসে। নিধির স্কুল আগেই ছুটি হয়েছে, কিন্তু ওর বাবা এখনো নিতে আসেনি, তাই গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আর তার মা তো ডাক্তার, তাই সেও আসতে পারেনি। অর্ণব নিধির কাছে গিয়ে নিধির গাল টেনে বলে, কি রে বিচ্ছি, তোর আবার কি হলো? এভাবে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বসে থাকলেই তো পারতি। ভাইয়া, তুমি একদম কথা বলবে না, আমার মুড কিন্তু এমনিতেই খারাপ আছে।
বারে, তোর আবার মুড খারাপ হলো কি করে সেটা একটু শুনি। কেন মুড খারাপ হবে না বলো? আমার বাবা মা কি একাই চাকরি করে নাকি? এই পৃথিবীর বুকে আরো অনেক সন্তানের মা বাবা চাকরি করে। কই তারা তো তাদের সন্তানকে সময় দিতে পিছু পা হয় না। আর আমার আব্বু আম্মু একটা দিনও আমাদের সময় দেয় না। আমি ছুটির পরে বাসায় গিয়ে মনমরা হয়ে বসে থাকি। কাজের বুয়া ছাড়া কথা বলার মতো কেউ নেই। ইস, পিচ্ছি, তোর মনে কত কষ্ট, তাই না? আয়, তোর মনে সব কষ্ট ওই যে দোকান দেখছিস সেখান থেকে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খাওয়াই, ভালো করে দিচ্ছি। ভাইয়া তুমি না আসলে আমার মনের কষ্টটা বোঝো, যেটা আর কেউ বোঝে না। আচ্ছা তাহলে চলো। আর ভাইয়া আমি না দোয়া করি তোমার কপালে যেন লাল টুকটুকে একটা পেতনি বউ জোটে। এই যা, তোকে আমি আইসক্রিম খাওয়াবই না। আমার জন্য দোয়া করতেছিস, তা আবার এমন দোয়া? আরে ভাইয়া চলো তো, কালো পেতনি বললে কেমন হয়ে যেত না? তুমি তো আমার ভাইয়া, তাই এমন দোয়া করলাম। হি হি। তুই আসলেই ফাজরের হাড্ডি একটা। চল তাড়াতাড়ি, আমার আবার কাজ আছে। এভাবে ওরা কথা বলতে সেই দোকানের সামনে আসে। অর্ণব দুটো আইসক্রিম নিয়ে একটা নিধিকে দেয় আর নিজে একটা নিয়ে খেতে খেতে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে নিধির মা মাত্র এসেছে। অর্ণব তাকে দেখে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা তুমি কেমন আছো অর্ণব? আন্টি, আমিও ভালো আছি। আচ্ছা আন্টি, এভাবে আর কত টাকার পেছনে ছুটবেন? টাকা তো জীবনে অনেক কামিয়েছেন, এখন একটু মেয়েকে সময় দিন। নিধি একা একা আর কত বাসায় সময় কাটাবে? কি করব বলো, মেয়েটাকে একটুও সময় দিতে পারি না। এই জন্য লোকে বলে সন্তানকে আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করতে হলে এক বাবা মা দুজনেই চাকরি করা যাবে না। ঠিক বলেছেন, সাথে হবে আমার মতো টোটো কোম্পানির ম্যানেজার। তুমি টোটো কোম্পানি ম্যানেজার হলে বাকি সবাই কি সেটার হিসাব আমি মেলাতে পারি না। যাই হোক, এখন থেকে কাজ একটু কম করে মেয়েকে সময় দিব। মায়ের কথা শুনে নিধি দৌড়ে ওর মাকে জড়িয়ে ধরে। অর্ণব সেখানে আরও কিছু সময় থেকে চা নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। রাস্তায় আসার সময় দেখতে পায় অথই একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে মাত্র একটা আইসক্রিম নিয়ে মুখে দিচ্ছে। অমনি অর্ণব গিয়ে ছো মেরে আইসক্রিমটা নিয়ে মুখে দিয়ে দেয়। আহ, কি মজা! এমন আইসক্রিম আমি জীবনেও খাইনি। অর্ণবের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। এদিকে অইথি যে রাগে ফোঁস করছে যেন এখনই কাঁচা চিবিয়ে খাবে। অথই রাগের কারণে পুরো লাল হয়ে গেছে। ওই তোর সাহস তো কম না, আমার বান্ধবীর হাত থেকে আইসক্রিম নিয়ে খাস? তোর যদি আইসক্রিম খেতে এতই মন চাইছে তো আমাদের বলতি, আমরা আবার ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দিই না। আমি কি ভিখারি নাকি যে চেয়ে খাবো? আর আমি আপনাদের মতো ভিখারির থেকে আইসক্রিম কেন চাইবো, যেখানে আমার ক্রাশ মন্ত্রীর মেয়ে এখানেই? দেখ, তোকে আমি চিনি না, জানি না, এমনকি তোর নামটা পর্যন্ত জানি না। তাই বলছি, আমার সাথে ঝামেলায় জড়াস না, তাহলে তুই আগুনে হাত দেবার মতো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। আমি তো তোমার সেই প্রেমের আগুনে জ্বলে পড়ে কয়লাই হতে চাই। ভাটায় যেন ইট পোড়ানো হয় শক্ত করার জন্য, তেমন করে না হয় আমাকে তোমার প্রেমের আগুনে পুড়িয়ে শক্ত করে নেবা। তোকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিলেও না আমার গায়ে জ্বালা মিটবে না। তাই বলি কি, এখান থেকে বাঁচতে চাইলে চলে যা। এখন তাহলে জায়গা, আইসক্রিম তো শেষ হয়ে গেছে। আর শোনো মন পাখি, এখন থেকে যেটাই খাবা দুইটা নেবা, কেননা আমিও তো সেই খাবারের হকদার, তাই না? অর্ণবের কথা শুনে যেন অথই রাগে আরও বেশি করে ফুলতে থাকে। আবার লোকের মাঝে ইমেজ নষ্ট হবে বলে কিছু বলতে পারছে না। অথই মনে মনে ঠিক করে, না, এই হারামজাদাকে এইভাবে ছেড়ে দিলে চলবে না, ওকে সবক শেখাতেই হবে। কালকে শুধু আমার বডিগার্ড আসুক, তারপর দেখ কি হয়। অথই এসব ভাবতে ভাবতে সেখান থেকে চলে যেতে নিলে দোকানদার আইসক্রিমের টাকা চাইলে অথই বলে ওঠে, যা আইসক্রিম খেলো তার থেকে টাকা নে যা। আমার থেকে কেন চাচ্ছিস?
অথই আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসে বান্ধবীদের রেখেই। বাসায় এসে পাক্কা 2 ঘন্টা সাবান নিয়ে মাথা ঠান্ডা করে। অথয়ের মা অনেক করে ডেকেছে কিন্তু অথই কোনো কথাই শোনেনি। অর্ণব বিকেলে রাস্তা দিয়ে একটা কাজে যাওয়ার সময় দেখতে পায় অথই একটা বৃদ্ধকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সেটা দেখে অর্ণবের আরও বেশি রাগ উঠে যায়। অর্ণব নিজের রাগকে আর থামিয়ে রাখতে না পেরে দৌড়ে গাড়িটাকে দাঁড় করিয়ে অথইকে গাড়ি থেকে টেনে বের করে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে বলে, কি ভেবেছেন এটা আপনার বাপের রাস্তা? আপনি একাই চলবেন আর সবাই ভিন গ্রহ থেকে এসেছে সেটা দেখতে? তোর এত বড় সাহস, এই অথৈ চৌধুরীর গায়ে হাত তুলিস? তোর হাত কেটে যদি আমি কিমা বানিয়ে কুকুরকে না দিয়ে খাওয়াই তো আমার নাম অথৈ না। আপনার নাম অথই কেন হবে? আমার বাবুর আম্মু, আমি আপনাকে ভালোবাসি কথাটা মিথ্যা কখনোই হতে পারে না। জীবনে কখনো নিজের চেহারা আয়নায় দেখেছিস? তো স্ট্যাটাস দেখেছিস? তোমার চোখ থেকে আয়না বানিয়ে নিজেকে দেখব বলেই কখনোই মুখটা আয়নায় দেখি না। আর স্ট্যাটাসের কথা বলে কি লাভ? আজ ভালো তো কাল খারাপ। ক্ষমা চান এই মানুষটার কাছে। আমি ক্ষমা চাইবো, তাও আবার এর কাছে? তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। বিপদ দেখে এই অর্ণব ভয় করে না। আমি ছোট থেকে এগুলো নিয়েই বড় হয়েছি। এভাবে আরও অনেক কথা বলে। অথই অর্ণবের সাথে না পেরে সেই লোকটির কাছে ক্ষমা চেয়ে নেয়। রাগে গজগজ করতে করতে বাসায় চলে আসে। অথয়ের চোখে শুধু প্রতিশোধের আগুন। এদিকে রাতে অর্ণব খাবার খেয়ে রুমে বসে ঐশীর সাথে দুষ্টুমি করছে। এই পেতনি, তোর বান্ধবীর সাথে আমার একটা প্রেম করাই দে। জি ভাইয়া, তোর লজ্জা করছে না ছোট বোনের বান্ধবীদের সাথে লুচ্চামি করার কথা বলতে? আমি ভালো কথা বলছি, আর দোষ হয়েছে তাই না? আমি বুঝি জানি না তোর সব কয়টা ফাজিল বান্ধবী আমাকে একবার না 2 বার না 5 বার করে ভালোবাসি বলেছে। আমি একবার হ্যাঁ বললেই সবগুলোকে ভাবি রাখতে হতো। তুই এত কিউটি ডিব্বা, তাই তো আমার বান্ধবীগুলো তোকে দেখে লাড্ডু হয়ে যায়। আমি কত করে বোঝাই তুই ভালো না, তবুও ওই শাকচুন্নিরা শোনে না। দেখতে হবে তো, আমি হলাম ঐশী চৌধুরীর একমাত্র ভাই। এভাবে আরও অনেক কথা বলে ঐশী অর্ণবের রুম থেকে নিজের রুমে চলে যায়। অর্ণবও ঘুমিয়ে পড়ে। সকালে অর্ণব নাস্তা করে সেই কাজের জন্য চলে আসে। অথইদের বাড়ির সামনে আসতে দারোয়ান বেটা ভিতরে ঢুকতে দেবে না। পরে অনেক করে বুঝিয়ে 200 টাকা প্যান্টের পকেটে গুঁজে দিয়ে ভিতরে প্রবেশ করে। অর্ণব বাড়ির ভিতরে প্রবেশ করেই দেখতে পায় মিসেস আনিকা চৌধুরী সোফায় বসে টিভিতে সিরিয়াল দেখছে। অর্ণব কাছে এসে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না, বা আগে কখনো দেখেছি বলেও তো মনে হচ্ছে না। ম্যাডাম, আমাকে আপনি চিনবেন না। আমাকে এখানে মিসেস আমির সাহেব পাঠিয়েছেন আপনার মেয়ের বডিগার্ড হিসেবে। ওহ আচ্ছা, তোমাকে তাহলে আমির ভাই পাঠিয়েছেন। আচ্ছা তুমি তাহলে বসো, আমি তোমার স্যারকে ডেকে দিচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। অর্ণব কথাটা বলে সোফায় গিয়ে ঠাস করে বসে পড়ে। এদিকে আনিকা চৌধুরী গিয়ে আমজাদ সাহেবকে ডেকে আনে। আমজাদ সাহেব অর্ণবের গায়ে থাকা পোশাক দেখে নাক ধরে কাছে আসে আর অর্ণবের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর অর্ণব তো হা করে গালে হাত দিয়ে আছে। ওই, তোর শরীরে থাকা নোংরার দিকে খেয়াল করেছিস? আর বসেছিস সোফায়। তুই এই সোফার দাম জানিস? ছোট লোকের বাচ্চা। এই ফুলমতি, তাড়াতাড়ি সোফার কভার নিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার কর, না হলে গন্ধ থেকেই যাবে। আর হ্যান্ড স্যানিটাইজার দে, আমি হাত জীবাণুমুক্ত করি, না হলে হাতে ব্যাকটেরিয়া লেগে থাকবে। আমজাদ সাহেবের এমন কথা শুনে অর্ণব যেন অবাক হয়ে গেছে। মানুষ এত অহংকার করতে পারে সেটা ওর জানা ছিল না। স্যার সরি, আমি বুঝতে পারিনি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি বুঝি না তোর মতন একটা ফকিরকে আমার বাড়িতে, তা আবার আমার মেয়ের বডিগার্ড হতে আমার বন্ধু কিভাবে পাঠালো, আমার তো মাথায় ঢুকছে না। দেখো অথয়ের বাবা, ছেলেটাকে ভাইজান যেহেতু পাঠাইছে, নিশ্চিত ভালো বলেই পাঠাইছে। তাই এইভাবে না বলে ছেলেটাকে কাজে লাগিয়ে দাও। কি বলো, ওর মতন ছেলেকে আমার মেয়ের বডিগার্ডের চাকরি দিলে এই সমাজে কি আমার কোনো সম্মান থাকবে? তুমিই বলো। আনিকা কিছু বলতে যাবে, তার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে অথই বললে, যেটা শুনে অর্ণব একটু হলেও খুশি হয়। কিন্তু বাবা, আমার যে এই ছেলেকে বডিগার্ড হিসেবে লাগবে, ও ছাড়া আমার জানের নিরাপত্তা কেই বা ভালো দিতে পারবে বলো? দেখ অথই, ওর গা থেকে মনে হয় এখনো গন্ধ বের হচ্ছে।
আর তুই ওকে তোর বডিগার্ড হিসেবে চাচ্ছিস? মাথা কি গেছে নাকি? হ্যাঁ, না বাবা, আমার মাথা ঠিকই আছে, ওকে আমার বডিগার্ড হিসেবে চাই। অথই কথাটা বলেই ওর বাবাকে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দেয়, যেটা দেখে আমজাদ সাহেব বুঝে যায় ঘটনা পূর্ব পশ্চিম না, বরং উত্তর দক্ষিণে লম্বা। তবে চোখের ভাষাটা সবার অজানাই রয়ে যায়। আচ্ছা তুই যখন চাচ্ছিস তখন সেটাই হবে। তবে এই ছেলে তোর নাম কি সেটাই তো এখনো বলিস নাই। আর লেখাপড়া করেছিস কতদূর? স্যার আমার নাম অর্ণ, আর আমি লেখাপড়া করেছি বাড়ি থেকে স্কুল পর্যন্ত, মানে টেনে টুনে 5 ক্লাস পাস। তোকে দেখেই সেটা বোঝা যায়। আর শোন, এখানে কাজ করতে হলে কিছু রুলস আছে, সেটা মানলে চাকরি করতে পারবি, না হলে রাস্তা মাপ। না স্যার, আমি সব রুলস মেনেই কাজ করব। একবার শুধু বলেন কি কি মানতে হবে। প্রথম শর্ত, আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকতে হবে আর সবার সামনে সম্মান করতে হবে। দ্বিতীয় শর্ত, 1 বছরের আগে কোনোভাবেই এখান থেকে যেতে পারবি না, এমনকি মরে গেলেও তোর লাশ এখানেই পড়ে পড়ে পচবে। কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা করলে পুলিশে দিতেও পারি। তৃতীয় শর্ত, আমি যখন যা বলবো তখন তোকে সেটাই করতে হবে, কোনো প্রকার মানা করতে পারবি না। শর্ত মঞ্জুর হলে এই কাগজে সাইন কর। অর্ণব আগে পিছে না ভেবেই অথয়ের ফাঁদে পা দিয়ে বসে, মানে সাইন করে দেয়। কেননা অর্ণবের উদ্দেশ্য হলো যেভাবেই হোক অথয়ের মনের ঘরে জায়গা তৈরি করা। ঠিক আছে, এখন থেকেই তোর ডিউটি শুরু। আমার জুতায় ময়লা লেগে আছে, চল তোর শার্ট দিয়ে পরিষ্কার করে দিবি। অর্ণব অথয়ের এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। অর্ণব ভাবতেই পারেনি অথয় এমন করবে, তবুও সাইন যেহেতু নিজের ইচ্ছেতেই করেছে সেহেতু কাজ তো করতেই হবে। ঠিক আছে ম্যাডাম, তবে আমার শার্টে তো ময়লা লেগে আছে, তাই বলি কি টিস্যু দিয়ে আপনার জুতো পরিষ্কার করে দিই। যেটা বলেছি তুই সেটাই কর। প্রথম বললি দেখে ক্ষমা করে দিলাম, না হলে মেরে চামড়া তুলে নিতাম। অর্ণব আর কিছু না বলে অথয়ের সামনে বসে পরনের শার্ট দিয়ে জুতো মুছতে শুরু করে। যেই না অর্ণবের হাত অথয়ের পা স্পর্শ করে, অমনি অথয় ঠাস করে অর্ণবের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস তো কম না, জুতো পরিষ্কারের নামে আমার পা ধরে লুচ্চামি করিস। অথই, তুই সব কি শুরু করেছিস? ও তোর বডিগার্ড হয়ে এসেছে, বাড়ির কাজের লোক হয়ে কিন্তু না। তাতে কি, আমি তো আগেই বলেছি যেটা বলবো সেটাই করতে হবে, আর ও নিজেই সেটা স্বীকার করেছে। আমার সাথে পাঙ্গা নিয়েছিস, এবার বোঝাবো কত ধানে কত চাল। অথয় কথাটা বলেই রুমে চলে যায়, আর এইদিকে আমজাদ সাহেবও কাজে চলে যায়। অর্ণবের কেন জানি অথয়ের করা কাজের জন্য কষ্ট হয় না, ভালোবেসে ফেলেছে বলে কথা। অনব, আমি বুঝি না তুমি কি জন্য এখানে এসেছো, কাজ করতে? আমি বলি কি, তুমি এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, আমি অন্য একটা চাকরির ব্যবস্থা করে দিব। না আন্টি, আমার যতই কষ্টই হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। এখানে এসেছি আপনার মেয়ের বডিগার্ড হয়ে, আর বডিগার্ড হয়েই সারা জীবন পাশে থাকতে চাই। তোমার কথাটা শুনে বামুন হয়ে চাঁদের হাত দেবার মতো হয়ে গেল না? কোথায় তুমি আর কোথায় অথই, এই দেশের মন্ত্রীর মেয়ে। সে কে সেটা বড় কথা নয়, আমার ভালোবাসা দিয়ে তার মনের সব রাগ অহংকার দূর করে দেব, এটাই আমি। দেখা যাক কি করতে পারো তুমি, তবে একটা কথা মনে রেখো, আমি ওদের থেকে একদমই আলাদা। সেটা আপনাকে দেখেই বুঝতে পেরেছি। আমি আশা করি এখানে আর কারো সাপোর্ট না পেলেও আপনার সাপোর্ট ঠিকই পাবো। আমার পক্ষ থেকে তুমি সব রকম সাপোর্ট পাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করিও না। আচ্ছা অনুপ, তুমি জেনে শুনে ওর সঙ্গে পাঙ্গা কেন দিচ্ছ? ওরা বাবা মেয়ে যা খুশি তাই করতে পারে। প্রথম দেখায় যে ভালো লেগেছে, আপনার মেয়ে এত সুন্দর, তাই পাগল না হয়ে আর পারলাম না। আরে বাহ, তোমার মাঝে তো দেখছি অনেক ট্যালেন্ট আছে। কন্যা রেখে কন্যার মাকে ইমপ্রেস করে ফেলেছো। ধীরে ধীরে সবার মনে জায়গা করে নেব এক সময়। এভাবে আরো অনেক কথা বলে। কিছু সময় পরে অথই নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হয়। অথই আগে আগে যাচ্ছে আর অর্ণব পিছনে পিছনে। অর্ণবকে অথয়ের পিছনে দেখে কলেজের সবাই হাঁ করে তাকিয়ে আছে। অথয়ের বান্ধবীরা কাছে এসে বলে, কি ব্যাপার অথই, ওই ছোট লোক তোর সাথে কেন, তাও আবার আমাদের কলেজে? আরে তোদের বলেছিলাম না ওকে আমার গোলাম বানিয়ে ছাড়বো? আর তোরা তো খুব ভালো করে জানিস এই অথই চৌধুরী যেটা বলে সেটাই করে।
শান্ত হ। ওই ফকরির বাচ্চাকে আজ থেকে আমার বডিগার্ড বানিয়েছি। কি? আর কিভাবে ও তোর বডিগার্ড হলো সেটাই তো বুঝলাম না। তোদের এত বুঝতে হবে না, তোরা শুধু দেখ আমি এই অর্ণবের বাচ্চার সাথে কিভাবে ফুটবলের মতো খেলি। ও ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান দেখেনি, সেটা আমি ওকে দেখাবো। অথয়ের কথা শুনে অর্ণব কিছুই বলছে না, মাটির দিকে তাকিয়ে আছে, কেননা এটা ঐশীদের কলেজ। অর্ণব আগে জানতো না যে অথই ঐশীদের কলেজেই পড়ে। অর্ণব নিচের দিকে তাকিয়ে আছে বলে অথই বলে, এই অর্ণব শোন, ওই যে দোকান দেখছিস ওখান থেকে আমার জন্য 5টা আইসক্রিম নিয়ে আয়, চকলেট ফ্লেভারে। ঠিক আছে, ম্যাচের টাকা দিন তাহলে। অর্ণব টাকা চাওয়ার সাথে সাথেই অথই অর্ণবের গালে একটা থাপ্পড় লাগিয়ে জোরে জোরে বলে, তোর সাহস তো কম না, আমার কাছে টাকা চাস? তুই আমার বডিগার্ড, এখন কোথা থেকে কিভাবে আইসক্রিম আনবি সেটা তোর ব্যাপার। আমি শুধু আইসক্রিম পেলেই হলো, বুঝেছিস? অথয়ের কথার আর কোনো জবাব না দিয়ে সেখান থেকে অর্ণব চলে যায় আইসক্রিম আনার জন্য। এদিকে দূর থেকে নিজের ভাইকে এভাবে কারো কাছে অপমান হতে দেখে চোখের কোণে জল জমে গেছে। ঐশী ওর বান্ধবীদের কাছ থেকে একটু দূরে গিয়ে অর্ণবকে ফোন করে। ঐশীর নাম্বার থেকে ফোন রিসিভ করে। ভাইয়া তুই আমাদের কলেজে কেন? আমার বান্ধবীর সাথে টাঙ্কি মারবি সেটা আমাকে বললেই পারতি। তুই এসব কি বলছিস? আমি তোর বান্ধবীদের সাথে টাঙ্কি মারতে আসবো কেন? তাহলে তুই আমার কলেজে কেন এসেছিস? আমি দেখলাম অথই তোকে সবার সামনে কিভাবে অপমান করলো। ভাইয়া ওর বাবা মন্ত্রী হতে পারে, তবে ওদিক থেকে আমাদের কিন্তু কোনো অংশে কম নাই। দেখ, তোকে আমি সব পরে খুলে বলবো, তবে অথই যেন বুঝতে না পারি আমি যে তোর ভাই, কেমন? তোর যা খুশি তাই কর, আমি কিছুই বলবো না। ঐশী কলটা কেটে দিয়ে গাড়ি নিয়ে অথইদের সামনে এসে গাড়ি থেকে নেমে অথইকে বলে, হাই অথই, কি অবস্থা তোর? ভালো, তোর কি অবস্থা ঐশী? এই তো ভালো। তা শুনলাম আঙ্কেল নাকি তোর জন্য বডিগার্ড রেখে দিছে, কথা কি সত্যি নাকি? আর বলিস না, চারিদিকে বাবার তো শত্রুর অভাব নেই, আর আমি তার একমাত্র মেয়ে, তাহলে একটু চিন্তা তো হবেই, তাই না? অথয়ের কথা শুনে ঐশী কিছু বলতে যাবে তার আগেই অর্ণব সেখানে এসে আইসক্রিম দিয়ে বলে, ম্যাডাম এই নিন আপনাদের আইসক্রিম। অর্ণবের কথা শুনে ঐশী ওর দিকে ফিরে তাকায়। সেটা দেখে অর্ণব আবারও চোখের ইশারায় ঐশীকে বারণ করে কিছু বলতে, এইদিকে অথই আবারও অর্ণবকে থাপ্পড় দিয়ে বলে, ওই তোকে বলেছি আইসক্রিম আনতে, আর তুই কি এনেছিস এটা? হ্যাঁ, আর এমন আইসক্রিম এনেছিস যেটা মুখে দিতেই শেষ। ম্যাডাম, আমি তো আর এমন আইসক্রিম কখনো খাইনি, তাই এর ভালো মন্দ কিছুই বুঝি না। খাইছি তো ওই 2 টাকা 5 টাকার দামের নারকেলের আইসক্রিম। অথই সে তো বলছে আইসক্রিম ভালো করে চেনে না, তাহলে তুই এমন করছিস কেন? আর তোর যদি এতই ভালো আইসক্রিম খেতে মন চায় তাহলে নিয়ে এসে খা। আমি বুঝি না তোরা বাপ বেটি মিলে গরিবদের উপর এত অত্যাচার কেন করিস? ঐশী, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুই কিন্তু একটু বেশি বলতেছিস, এটা আমার একদম সহ্য হচ্ছে না। ভালো কথা বলেই চাচা নৌকা থেকে নামো, এটাই তার বাস্তব প্রমাণ। ঐশী কথাটা বলেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে অথই আর কিছু না বলে কলেজ শেষ করে বাইরে এসে গাড়িতে ওঠে। অর্ণব যেই না গাড়িতে উঠতে যাবে অমনি অথই বলে ওঠে, তুই আমার গাড়িতে এখন যেতে পারবি না, তুই হেঁটে হেঁটে বাসায় আয়। আর শোন, তোর যদি বাসায় আসতে লেট হয় তাহলে বুঝতেই পারছিস কি হবে। কিন্তু ম্যাডাম, এখান থেকে বাড়ি তো অনেকটাই দূরে, তাহলে আমি এত দূরে কি করে যাব বলেন তো? আর আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই। তোর কাছে টাকা আছে কি না আছে সেটা দেখার সময় আমার আছে নাকি? আমি যেটা বলি তুই সেটাই করবি, ব্যাস। এটা কিন্তু আমার সাথে অন্যায় করছেন। আমি তোমাকে ভালোবাসি বলে এখানে পড়ে আছি, কথাটা ভুলে গেলে হবে না কিন্তু। তোকে ভালো তো আমি কোনোদিনও বাসবো না। সেদিন তোর অনেক সাহস হয়েছিল না আমাকে সবার সামনে থাপ্পড় দেবার? এখন দেখ আমি তোর জীবন নিয়ে কিভাবে খেলি। কিন্তু সেদিন ভুলটা তো আপনিই করেছিলেন, আমার কিন্তু কোনো ভুল ছিল না। চুপ কর, একটা কথাও বলবি না, চুপচাপ হেঁটে বাসায় আয়, কেমন? তুই অথৈ চৌধুরীকে এখনো চিনে উঠতে পারো নাই চান্দু।
অথই কথাটা বলেই চলে যায়। আর বেচারা অন্যবার কি করবে, নিজেদের গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলে। পরে গাড়ি নিয়ে আসলে সোজা অথইদের বাসার সামনে এসে নেমে পড়ে। অথই মাত্র গেট দিয়ে ঢুকবে এমন সময় অর্ণবও গেটে প্রবেশ করে। অর্ণবকে দেখে তো অথই চমকে যায়। অথই গাড়ি থেকে নেমে রাগী চোখে জিজ্ঞেস করে, তুই তো হেঁটে হেঁটে আসলি, তাহলে আমার আগে কিভাবে বাসায় পৌঁছে গেলি? যেখানে কলেজ থেকে এখানে দৌড়ে আসলেও 40 মিনিটের বেশি সময় লাগে। সেটা তো আমি জানি না, তবে আমার আসা দরকার ছিল, আমি এসেছি। এখন আপনি পরে আসলে কথা শোনাতে পারতেন, এখন সেটা পারবেন না। সেটাও ঠিক। আচ্ছা, এখনকার মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচতে পারবি না। সেটা সময় বলে দেবে। তবে একটা কথা মনে রেখো, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি, তোমাকে নিয়েই আমি এই বাড়ি থেকে বের হব, তার আগে না। ওই, তো শরম করে না? আমি তোকে এত এত অপমান করিস সবার সামনে, তাও তুই আমাকে ভালোবেসে বলিস? ভালোবাসা তো কোনো ধর্মজাত, ধনী গরিব, সরম টরম কিছুই মানে না। ভালোবাসা একটা অনুভূতি, যেটা সবাইকে দেখে হয় না। একজন স্পেশাল কাউকে দেখেই মনের মাঝে এই স্পেশাল অনুভূতিটির সৃষ্টি হয়, যেটা আমার তোমাকে দেখেই হয়েছে। তোর হলে কি হবে, আমার তো আর হচ্ছে না। আর তুই দেখছিস না, আমার বাবা একজন সফল মন্ত্রী, আমি তার একমাত্র মেয়ে। আমার সাথে তোর কি কখনো যায় নাকি? জাতবাতের ভয় করলে কি আর দুটি মনের ভালোবাসা হয়? আমি তোমাকে ভালোবাসি আর বেশিই যাব। তোর কথা আমার শুনতে ইচ্ছে হচ্ছে না। তুই আমার চোখের সামনে থেকে সরতো, তোকে দেখলে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। অর্ণব আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এইদিকে অথয়ও আর কিছু না বলে রুমে চলে আসে। আমজাদ সাহেব সোফায় বসে কিছু কাগজপত্র দেখছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার পিএ। লোকটা খুবই মিশুক, অনবরত পান খেয়ে যেন তার দিনের কার্য সম্পাদনা হয়। এইদিকে অথই ফ্রেশ হয়ে নিচে চলে আসে। আব্বু, আমাকে কিছু টাকা দাও তো, আমি একটু বাইরে যাব। মারে, আজকে তুই বাইরে যাস না। চারিদিকে আমার বিরোধী দলের লোকজন উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য। দূর, তুমি কি যে বলো না। আমার সাথে বডিগার্ড থাকতে আমার আবার কি হবে? একটা কথা মনে রেখো, এই ছোট লোক বেঁচে থাকতে তোমার মেয়েকে পৃথিবীর কোনো শক্তি ঘায়েল করতে পারবে না। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তবে আজকে আসার সময় ওকে একটা টি শার্ট কিনে দিস তো, ওর শরীর থেকে কেমন গন্ধ আসছে। আমজাদ সাহেব নাক ধরে কথাটা বলে, যেটা শুনে অর্ণবের খুব রাগ হলেও সেটা প্রকাশ না করে সেখানেই দাঁড়িয়ে থাকে। অথই বাবার থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। অর্ণব গাড়ি চালাচ্ছে আর অথই পিছনে বসে আছে অনন্যার সাথে। দোস্ত, তোর বডিগার্ড দেখতে কিন্তু হ্যাপি। পোশাক আশাক যেমনই হোক না কেন, বডিটা কিন্তু হ্যাপি জোস। তোর রুচি এত নিচু কেন? হ্যাঁ, একটা লুচ্চা ছোট লোকের দিকে এভাবে নজর দিচ্ছিস? এমন করে তো বলতেই হবে, তাই না? আর তাছাড়া সুন্দরকে তো সুন্দর বলতেই হবে। এই, তুই চুপ কর তো। তোর কথা আমার একদমই সহ্য হচ্ছে না। এমনিতে এই ফকরের মুখে ভালোবাসি শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি, তার উপরে তুই শুরু করেছিস। ওদের দুজনের কথা অর্ণব কান পেতে শুনছিল আর মুচকি মুচকি হাসছিল, যে হাসিটা দেখে অনন্যা ফিদা হয়ে যায়। এইদিকে অর্ণব অথয়ের নির্দেশে গাড়ি এনে একটা বড় শপিং মলের সামনে থামায়। অথয় গাড়ি থেকে নেমে বলে, তুই এখানে থাক, তোকে নিয়ে ভেতরে গেলে তো আবার সবাই বমি করতে করতে শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, আবু বলেছে তোকে একটা শার্ট কিনে দিতে, তাই তোর কত সাইজ শার্ট লাগবে বল? না থাক, আমি এমনিতেই বুঝে গেছি তোর কত সাইজ শার্ট লাগবে। অর্ণব খুব করে চাইছিল অথয়ের সাথে মলের ভিতরে যেতে, কিন্তু অথয়ের বলা কথা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায়। অর্ণব আনমনে এক কোণায় বসে কিছু একটা ভাবছে, এমন সময় পিছন থেকে, ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? হ্যাঁ, আরে নিধি, তুমি এখানে কি করো আর কার সাথে এসেছো শুনি? নিধি কিছু বলতে যাবে তার আগে সাইড থেকে নিধির মা মিসেস আভা চৌধুরী বলে ওঠে, অর্ণব, তোর বলা কথাগুলো আমাকে খুব করে ভাবিয়েছে। সত্যি এখন আমাদের উচিত নিধিকে একটু সময় দেওয়া, তাই ওকে নিয়ে একটু শপিংয়ে এসেছি। তা তুই এখানে কি করিস? এই তো আন্টি, আমি একটু এমনিই এসেছি, তবে একটা কাজ আছে আর কি। হ্যাঁ ভাইয়া, তুমি আমার সাথে চলো। তুমি যেটা পছন্দ করো সেটাই সবার চোখে বেস্ট লাগে। নিধি, তুই একাই যা, আমার একটু কাজ আছে, আমি এখন যেতে পারবো না।
অর্ণব, নিধি যখন এত করে বলেছে তখন চলোই না আমাদের সাথে। খুব একটা সময় তো লাগবে না, তাই না? অর্ণব ওদের জোড়াজোড়ির কাছে হার মেনে ভিতরে যায়। অর্ণব নিধিকে পছন্দ করে সব কিছু কিনে দেয়। হঠাৎ একটা পায়েলের উপরে চোখ আটকে যায় অর্ণবে। অর্ণব কোনোভাবেই চোখ সরাতে পারছে না, আবার কিনতেও পারছে না। হঠাৎ একটা বুদ্ধি করে বলে, আন্টি আপনারা একটু সামনে যান, আমি এই আসছি একটা কাজ করে। ঠিক আছে, তাই হবে। আবার হারিয়ে যাস না কিন্তু। তোর উপরে এমনিতেই আমি কোনো ভরসা পাই না। আবার কথায় অর্ণব একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় আর পায়েলটা কিনে নিয়ে নেয়। অর্ণবকে শপিং মলের ভিতরে দেখে অথই অনন্যাকে বলে, অনন্যা, অর্ণব এখানে আসলো কি করে? আর ও এখানে কি করছে? আরে তুই দেখিস নাই ওই যে ম্যাডামকে? দেখছিস পিচি মেয়েটার সাথে, তাদের সাথেই তো ঘুরতে দেখলাম অর্ণবকে। কি বলিস? অর্ণবের সাথে তোদের কি সম্পর্ক হবে? দেখেই তো বোঝা যাচ্ছে ওনারা হাই সোসাইটির লোক, আর অর্ণব মাত্র গরিব ঘরের ছেলে। আসলেই তোর মাথার সব বুদ্ধি গেছে। আরে অর্ণব, তোর যেমন বডিগার্ড তেমনই তাদের বাড়িতেও তো আগেও হয়তো বডিগার্ড হয়েছিল। সেটাও তো ঠিক। আচ্ছা চল, এসব না ভেবে ওই শার্ট আর প্যান্টটা দেখি, ওকে ভালোই মানাবে। মানাবে না আবার? দেখতে হবে তো কে পছন্দ করেছে। তবে যাই বলিস, তোর সাথে অর্ণবকে সেই মানাবে। চুপ কর, তুই এক সাবজেক্ট বেশি বুঝিস সব সময়। তোর এর জন্য আমি যে কি করব বুঝতে পারি না। অথয়ের ধমক শুনে অনন্যা আর কিছু বলে না। পরে ওই দোকান থেকে অথই ওর পছন্দের অর্ণবের জন্য শার্ট আর প্যান্ট কিনে নেয়। তারপরে সোজা গাড়ির কাছে আসে, কিন্তু গাড়ির কাছে আসতে ঘটে আরেক ঘটনা, কেননা অর্ণব সেখানে ছিল না। অনন্যা, তুই বুঝতে পারছিস আজকে ওই অর্ণবের বাচ্চার সাথে কি হবে? ওর সাহস কত বড়, এখানে না থেকে ভিতরে কি ঘুরে বেড়ায়। থাক, আজকে আর কিছু বলিস না। এমনিতেই তুই ওর সাথে অনেক বাজে ব্যবহার করিস। এখানে এত মানুষের ভিড়ে কিছু না বলাই ভালো। তুই কি করে ভাবলি আমি তোর কথা মতো কাজ করব? ওকে শুধু আসতে দিন, তারপর দেখ আমি কি করি। অথয়ের কথা শেষ হতে না হতেই অর্ণব সেখানে চলে আসে আর অথই কোনো প্রকার কথা না বলে অর্ণবের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়, যেটা দেখে মিসেস আভা বলে ওঠে, অর্ণব তোমার বডিগার্ড? কিন্তু অর্ণব তোর বডিগার্ড হবার কি দরকার? সেটাই তো বুঝতে পারলাম না। ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি ওনার কাছে নতুন চাকরি নিয়েছি, আর এখানে আমাকে স্যার পাঠিয়েছে। অর্ণবের কথা শুনে মিসেস আভা চৌধুরী বুঝতে পারে এখানে কোনো একটা গাবড়া নিশ্চয়ই আছে, কেননা অর্ণব তো তাকে ম্যাডাম বলে কখনোই ডাকে না। নিধির আব্বু তোমাকে এখানে পাঠিয়েছে চাকরি দিয়ে। আর এই যে মেয়ে, আমি জানি না তুমি কে, তবে একটা কথা কি, টাকা থাকলে কেউ ধনী হয় না। ধনী হতে হলে সুন্দর একটা বড় মনের প্রয়োজন হয়, যেটা তোমার নেই। আপনি জানেন আমি কে, আর আপনি কাকে এসব কথা বলছেন? তুমি কে সেটা জেনে বিচার করার সময় আমার নেই। আমার বিবেক এটাই বলছে, সেটাই তোমাকে বললাম। তা তুমি শুনে কি করবে? আমি মন্ত্রী আমজাদ সাহেবের একমাত্র মেয়ে অথৈ চৌধুরী। ও, তুমি তাহলে আমজাদ ভাইয়ের মেয়ে? তোমার সম্পর্কে অনেক প্রশংসা নিধির বাবার কাছে শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজকে দেখলাম। অথয়, আমি বলি কি, গরিবদের সাথে এমন ব্যবহার করো না। এই দাপট বেশি দিন টিকে থাকে না। আভা চৌধুরী কথাটা বলেই সেখান থেকে চলে যায় আর এইদিকে অথই রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে বসে। অর্ণব আর জ্বলন্ত আগুনে পানি না দিয়ে গাড়ি চালাতে শুরু করে, কেননা আগুনে পানি দিলে আবার যদি আগুন না নিভে ধোঁয়ার সৃষ্টি করে। অর্ণব গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে অনন্যাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে। অথয়কে এভাবে রেগে থাকতে দেখে অনিকা চৌধুরী জিজ্ঞেস করে অর্ণবকে, কি ব্যাপার অর্ণব? অথৈ তো যাওয়ার সময় সুন্দর ফ্রেশ মুড নিয়েই বাড়ি থেকে গেল, তাহলে এখন আবার কি হলো? আন্টি আসলেই হয়েছে কি, তারপরে অর্ণব শপিং মলে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, যেটা শুনে আনিকা চৌধুরী বলে, আমার মেয়েটার যে কবে বুদ্ধি হবে বুঝি না। এইভাবে কেউ কারোর সাথে রাগ করে? আর উনি তো আমাদের আত্মীয়, আর উনি তো খারাপ কিছু বলেনি। সেটা আপনার মেয়েকে কে বোঝাবে? আমি বোঝাতে গিয়েই তো এই হালাতে পড়েছি। এখন সেই মাসুল দিতে নিয়ম করে সকালে একটা থাপ্পড়, তো বিকেলে আরেকটা, আর দুপুরে ফ্রি বোনাস হিসেবে অপমান তো আছেই।
তাহলে অনব, রাতে কি পাও? আন্টি আজকে থেকে তো কাজে জয়েন করলাম, তাই রাতের খাবার তো জানি না, আর রাতে তো আমি এখানে থাকবো না। অর্ণব শোনো, আজকে থেকে তুমি আমাকে আন্টি, সাথে তুমি করে বলবে, এমন আপনি করে বলবে না, বুঝলে? মেয়ের হবু জামাইয়ের মুখে আপনি শুনতে কেমন একটা লাগে। আচ্ছা ঠিক আছে, তবে আন্টি বাদ দিয়ে আম্মু করে বললে আরো ভালো শোনাতো না? আগে আমার মেয়ের থাপ্পড় খেয়ে গালটাকে শক্ত করে ভালোবাসাকে প্রমাণ করো, তারপরে এটা ভেবে দেখবো। অনিকা চৌধুরী কথাটা বলেই হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। আসলে অথয়ের আম্মু অর্ণবকে মেয়ের জন্য পছন্দ করেছে, কেননা আমাদের অর্ণব সাহেব তো আর দেখতে শুনতে খারাপ না, একদম দেখতে রাজপুত্রের মতো। অর্ণব সন্ধ্যা 6টার পরে অথয়ের রুমের সামনে এসে এই যে মন পাখি, তুমি কোথায়? একটু এদিকে আসো না, তোমার সাথে একটু কথা ছিল। অর্ণবের মুখে এত সুন্দর করে ডাক শুনতে অথয়ের কেন জানে খুব করে ভালো লাগে, কিন্তু রাগের নিচে সেই ভালো লাগাটা চাপা পড়ে থাকে। অথয় বিছানা থেকে উঠে এসে রাগী মোডে বলে, তোর সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই মন পাখি বলে রাখছিস? ভুলে যাস না, তুই আমার বডিগার্ড মাত্র। আমি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমার বডিগার্ড, কিন্তু এখন ঘড়িতে দেখো সন্ধ্যা 6টা পার হয়ে 7টার কাছাকাছি। সো এখন আমি একজন লাভার বয়, নো কারো বডিগার্ড। তোর সাহস দেখে দিন দিন বেড়েই চলেছে। চিন্তা করিস না, তোকে এভাবেই আমি শায়েস্তা করব। তুমি তোমার মতো করে আমার আগুনে পুড়তে থাকো, আর আমি আমার মতো করে তোমাকে ভালোবাসতে থাকি। জান, এখন আসি, কালকে ফের দেখা হবে। আর রাতে আমাকে নিয়ে বেশি ভেবে ঘুম কামাই করে শরীর নষ্ট করো না। তোর মতো ফকিরকে নিয়ে ভাবতে আমার বয়ে গেছে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অর্ণব আর কিছু না বলে সেখান থেকে সোজা অনিকা চৌধুরীর কাছে আসে। আর এইদিকে অথয় অর্ণব চলে গেলে হাসতে হাসতে রুমের দরজা লাগিয়ে দেয়। আন্টি আমি তাহলে আসি আজকে। কালকে আবার সময় মতো আমার মেয়ের নরম হাতে থাপ্পড় আর সুন্দর মুখের অপমান শুনতে চলে আসিস। আন্টি তোমার মেয়ে একটু স্পেশাল, তাই তো এমন করে। তবে ভেবো না, তোমার এই ফাজিল মেয়ের হবু বরটাও না অনেক স্পেশাল। অর্ণব কথাটা বলেই চলে আসে। অর্ণব বাড়িতে আসার আগে আমির সাহেবের সাথে কথা বলে ঐশীর জন্য ফুচকা নিয়ে বাড়িতে আসে। অর্ণব সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, ঠিক তখনই এই দাঁড়া, এক পাও নড়বি না। অর্ণব মায়ের এমন হুঙ্কারে ভরা কথা শুনে সেখানেই দাঁড়িয়ে যায়, এক পাও নড়ে না। এইদিকে ঐশী মায়ের পাশে বসে মুচকি মুচকি হাসছে, যেটা দেখে অর্ণবের আর বলতে বাকি রইল না ঐশী ওর আম্মুকে রাগিয়ে দিয়েছে সেই ঘটনা বলে। আম্মু তুমি জানোই আমি কাজ থেকে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে খাবার খাবো, আর তুমি এভাবে দাঁড় করালি। তোকে কি আমি টাকা পয়সা খরচ করিয়ে বাইরের দেশ থেকে পড়াশোনা করিয়ে এনেছি মন্ত্রীর মেয়ের বডিগার্ডগিরি করার জন্য? হ্যাঁ আম্মু তুমি তো জানোই কাজের জন্য আমাকে কত কিছুই করতে হয়, এটাও আমার কাজের মধ্যেই পড়ে। তোর এমন কাজের নিকুচি করি আমি। তোর বাবাকে আমি দেশে আসতে বলেছি, কালকেই চলে আসবে আর তুই অফিসে বসবি। আম্মু এমন করো না, আমি তো এখনো তোমার ছোট্ট খোকা, আমার কি আর অফিসে বসার সময় হয়েছে নাকি? এবার আমি তোমার কোনো বাহানাই শুনছি না। এবার আমার মান সম্মান কিছুই রইল না। ছি ছি ছি, আমার ছেলে হই তুই করিস কিনা একটা মেয়ের বডিগার্ডের চাকরি? আমু, তুমি তো জানো না ভাইয়া আমার বান্ধবীর বডিগার্ড হয়ে কেন চাকরি নিছে। দেখ পেতনি, একদম ভালো হচ্ছে না কিন্তু। অর্ণব তুই চুপ কর, আর ঐশী তুই বল তো অর্ণব কেন তোর বান্ধবীর বডিগার্ড হয়েছে? তোমার ছেলে অথয়কে দেখেই ভালোবেসে ফেলেছে, এখন অথয়ের মন পাবার জন্য তো এটা করতেই হবে। সত্যি বলছিস? ঐশী তোর বান্ধবী দেখতে কেমন বল না, একটু শুনি। আরে বাহ, আমি তো ভেবেছিলাম তুমি অনেকটা রিঅ্যাক্ট করবা, কিন্তু সেটা না করে তুমি তো দেখছি সেই খুশি। খুশি হব না কেন? আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, সেটা তো খুশির সংবাদ। কেননা আমাদের আর নতুন করে কষ্ট করে অর্ণবের জন্য মেয়ে দেখতে হবে না। অথয় অনেক সুন্দরী, বলতে পারো আমাদের কলেজে ওর মতো সুন্দর আর কেউ নেই। তবে আম্মু, মাইয়া হেব্বি অহংকারী আর রাগী। আরে দূর, সেটা কোনো ব্যাপারই না। মাইয়া মানুষের একটু অহংকার একটু রাগ থাকবেই।
ফারিদা চৌধুরী কথাটা বলে সাইডে ফিরে দেখে অর্ণব নেই, রুমে চলে গেছে। সেটা দেখে মা মেয়ে অনেক হাসাহাসি করে। রাতে খাবার খেয়ে শুয়ে আছে, চোখের সামনে শুধু অথয়ের চাঁদ মুখটাই ভেসে উঠছে। অর্ণব টেবিলের উপর থেকে ফোনটা বের করে অথয়ের নাম্বারে কল দেয়। অথয় মাত্র ঘুমিয়ে পড়ছে, এমন সময় অর্ণবের নাম্বার থেকে কল দেখে রিসিভ করে। আমার মন পাখিটা কি করে গো? ওই হারামজাদা, আমি আবার তোর মন পাখি কবে থেকে হলাম? হ্যাঁ, ওই তো, আমি যখন থেকে তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি সেদিন থেকে। দেখ, আমি মাত্র ঘুমিয়েছিলাম, এখন আমার ঘুম ভাঙতেই অন্যায় করেছিস। তার উপর এমন আলতু ফালতু কথা বলে মেজাজ খারাপ করিস না, তাহলে তোকে কিন্তু কেউ আর রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। আরে মন পাখি, আমি তো তোমার প্রেমে খুন হতেই চাই, তুমি তো আমাকে সেই খুন হতে দাও না। না, তোকে এভাবে ছাড় দিলে হবে না। কালকে আসুক, তারপর দেখছি আমি কি জিনিস। সেটা তো আমি জানি। তুমি আগে ছিলে মন্ত্রী বাড়ির একমাত্র মেয়ে, আর এখন থেকে তুমি হচ্ছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলের হবু বউ। অর্ণব চৌধুরী বাড়ির কথাটা বলে জিহ্বায় কামড় দিয়ে বসে, কেননা এটা তো বুঝতে দেওয়া যাবে না অথইকে। আর এইদিকে অথই অর্ণবের মুখে চৌধুরী বাড়ির বউ শুনে বলে, এই তুই কোন বাড়ির বউ বললি? খাস তো অন্যের বাড়িতে কাজ করে, আবার নামের সাথে লাগাচ্ছিস চৌধুরী। তোর জন্য এবার বুঝি চৌধুরী নামের সম্মানটা ধুলোয় মিশে যাবে। আসলে জান, বোঝুই তো, আল্লাহ বানিয়েছে গরিব, কিন্তু এই মনটা তো আর গরিব না, সে সব সময় উচ্চ পর্যায়ে থাকে। তার উপরে আবার মন্ত্রী বাড়ির হবু জামাই। তোর জামাই হবার শখ আমি মেটাবো, তুই শুধু আমার সামনে আয়। এখন চল, ফোন রাখ, এত রাতে আইছি ঘুমের 12টা বাজাতে। অথই কথাটা বলেই অর্ণবের মুখের উপরে ঠাস করে কল কেটে দিয়ে মুচকি একটা হাসি দিয়ে আবারও ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এইদিকে অর্ণব তো অথইকে এভাবে রাগাতে পেরে সেই খুশি, সেও খুশি মনে ঘুমিয়ে যায়। সকালে অথই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজেকে একটু পরিপাটি করছে। এমন সময় ওর চোখ যায় কালকের সেই শপিং ব্যাগের উপরে, কেননা সেখানে একটা এক্সট্রা কিছু দেখা যাচ্ছে। অথই আগ্রহ নিয়ে সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে একটা পায়েল। কি ব্যাপার? আমি তো কালকে কোনো পায়েল কিনি নাই, তাহলে এটা কিভাবে এখানে আসলো? নিশ্চয়ই কালকে অর্ণবের এটা খুব পছন্দ হয়েছিল, তাই কিনেছে, আর আমাকে সামনে দেবার সাহস হয়নি বলে এভাবে লুকিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। যাক, প্যাকেটটা অনেক সুন্দর, ওর পছন্দ আছে বলতেই হবে। অথই পায়েলটা পায়ে পরে নিয়ে একটু চেয়ে দেখে খুব সুন্দর মানিয়েছে ওকে, কিন্তু আবার নিমেষে মনটা বদলে যায়, কেননা অর্ণব যদি অথইয়ের পায়ে সেই পায়েলটা দেখে বুঝে যায় যে অথইও মনে মনে অর্ণবকে পছন্দ করে, তাই পা থেকে খুলে আলমারিতে রেখে দেয়। আর অর্ণবের জন্য আনা সেই প্যান্ট আর শার্ট নিয়ে ওর আম্মুর কাছে দিয়ে বলে, আম্মু আব্বু, কালকে বললে না ওই ছোট লোকের জন্য একটা শার্ট আনতে, আমি প্যান্ট আর শার্ট এনেছি, তুমি ওকে দিয়ে দিও। তুই এনেছিস সেটা ওকে তুই নিজের হাতেই দিস, তাহলে অর্ণব অনেক খুশি হবে। আমার তো আর খাইয়া কাম নাই ওকে ওইগুলো দিতে যাব। তোমার ইচ্ছে হলে দিও, না হলে না দিও, আমি গেলাম। অথই আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যায়। আর এইদিকে কিছু সময় পরে অর্ণব কাজে চলে আসে। অর্ণব দেখে প্যাকেট দুটি হাতে দেয়, যেটা দেখে অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করে, আন্টি, আমি বুঝতে পারলাম না, মেয়ের জামাই হবার আগেই গিফট দেওয়া শুরু করেছো? এগুলো তোর আঙ্কেলের নির্দেশে অথই নিজেই পছন্দ করে কিনে এনেছে কালকে, কিন্তু তোকে দেবার কথা মনে ছিল না। পরে দেখ ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, প্রিয়জনের পছন্দের জিনিস না পড়ে কি আর উপায় আছে নাকি বলো? রে, মনের মানুষের দেওয়া জিনিস যদি ছোট হয় তাহলেও সেটা অনেক বড় মনে হয়। অর্ণব আর কিছু না বলে সোজা ওয়াশরুমে গিয়ে পোশাক চেঞ্জ করে আসে। অর্ণবকে দেখে অনিকা চৌধুরী পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলে, আরে বাহ, তোকে দেখতে তো সেই লাগছে, আমার মেয়ে দেখেই তো ফিদা হয়ে যাবে পাক্কা। তুই দেখিস অথই তোকে দেখে 2 মিনিট অবাক হয়েই তাকিয়ে থাকবে। যাও তুমি। ও না, কেমন আমাকে এভাবে লজ্জায় কেন ফেলছো? হ্যাঁ, আমার বুঝি লজ্জা করে না? তোর আবার লজ্জাও আছে? বাহ, এটা তো খুব ভালো। এভাবে দুজনে অনেক কথা বলে। এইদিকে অথই রুম থেকে রেডি হয়ে এসে অর্ণবকে দেখে হা করে তাকিয়ে আছে, কেননা অর্ণবকে নতুন পোশাকে খুব সুন্দর লাগছে। আম্মু, এটা কি আমার বডিগার্ড নাকি আজকের জন্য ভাড়া করা অন্য কেউ? কি বলছিস সেসব? হ্যাঁ, ও যে অর্ণব সেটা কি তুই বুঝতে পারছিস না?
বুঝতে তো পারছি, কিন্তু এতটা পরিবর্তন হবে সেটা তো ভেবে দেখিনি। যাই হোক, ভালোই লাগছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। এর মাঝে অথই অর্ণবের সাথে একটুও ভালো ব্যবহার করেনি, সবসময় শুধু অত্যাচার আর অপমান করেছে। কিন্তু অর্ণব সেসব মনে না রেখে এক মনে অথইকেই ভালোবেসেছে। এদিন অথই খাবার টেবিলে খাবার খাচ্ছে, এমন সময় অর্ণবকে অনিকা চৌধুরী খাবার খেতে বললেই অর্ণব খাবার খেতে বসে, কেননা অর্ণব ঘুম থেকে লেট করে ওঠার কারণে খেয়ে আসতে পারেনি। অর্ণবকে বসতে দেখে অথই অর্ণবকে লাথি দিয়ে ফেলে দেয়, যেটা দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। অর্ণবের চোখে পানি। তোর সাহস তো কম না, সামান্য কর্মচারী হয়ে মালিকের সাথে বসে খাবার খাওয়ার স্বপ্ন দেখিস? জীবনে এত দামি চেয়ারে বসেছিস আর এসব খেয়েছিস? অথই, এটা তুই কি অর্ণবের সাথে কি করলি? হ্যাঁ, ও কি কখনো আমাদের সাথে বসে খাবার খেয়েছে? আমি ওকে দেখে বুঝেছি আজকে ও না খেয়েই কাজে এসেছে। আম্মু, আমি বুঝি না এই ফকিরের জন্য তোমার এত দরদ উতলাইয়া ওঠে কেন? ও কি তোমাকে ঘুষ দিয়ে নিজের পক্ষে করে নিয়েছে নাকি? অনিকা চৌধুরী অথয়ের মুখে এমন কথা শুনে সবার সামনেই অথয়ের গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। অথই গালে হাত দিয়ে অবাক নয়নে তাকিয়ে আছে আর 2 চোখে নোনা জল চিকচিক করছে। ছি অথই, তুই এমন, সেটা আগে বুঝতে পারিনি। আরে আমি ওর দলে যাব কি? হ্যাঁ, ওর মতো ছেলের মা হতে পারলে তো নিজেকে ধন্য বলে মনে করতাম। তোকে পেটে ধরে আসলেই আমি ভুল করেছি। অনিকা চৌধুরী কথাটা বলেই খাবার ছেড়ে রুমে চলে যায়। আর এইদিকে অথই রাগে গজগজ করতে করতে অর্ণবকে বলে, অর্ণবের বাচ্চা, যে আম্মু আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, আর সেই আম্মু আমার গায়ে হাত তুলেছে শুধু তোর জন্য। মনে রাখিস, এর শোধ আমি তোর ওপর দিয়েই তুলবো। অথই কথাটা বলেই রুমে চলে যায়। এইদিকে অর্ণব অনিকা চৌধুরীর কাছে গিয়ে বলে, আন্টি, অথই বাচ্চা মানুষ, তুমি ওর সাথে কেন রাগারাগি করতে গেলে? নিজের মেয়ের গায়ে হাত তুলে এখন নিজেই কষ্ট পাচ্ছ। আচ্ছা অর্ণব, একটা কথা বলতো, তুই ঠিক কোন মাটি দিয়ে তৈরি? যে মানুষটা তোকে দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার অপমান করেই যাচ্ছে, আর তুই সব কিছু সহ্য করে তার পিছনেই পড়ে আছিস? বাবু, তুই চলে যা, তোর জন্য অথইয়ের থেকে ভালো মেয়ে অপেক্ষা করতেছে। আন্টি, আমার যে অথইয়ের থেকে ভালো মেয়ের দরকার নেই। আমার তো তোমার ওই দজ্জাল অহংকারী পেতনি রাগী মেয়েটাকে চাই। জানি না ওর মাঝে কি এমন আছে যার জন্য আমি ওর থেকে চাইলেও দূরে সরতে পারি না। তোর যা ইচ্ছে তাই কর, আমার কি। তবে হ্যাঁ, তোর কিছু হলে আমিও কিন্তু অথইকে ছেড়ে কথা বলবো না। আন্টি, এখন অথইয়ের সাথে এমন করো না, সামনে ওর পরীক্ষা। আর পরীক্ষা খারাপ হলে আঙ্কেল কি করবে সেটা তো জানোই। আমি কাকে কি বলি? ওই তোর কি আসলেই স্মরণ নাই? বিহারের মতো এখানে পড়ে থাকবি? তুই জানিস না তোর জন্য ওর মনে কখনো ভালোবাসার সৃষ্টি হবে না? আন্টি, এই পৃথিবীর বুকে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, তাহলে আমার প্রেমের ফুল তোমার ওই রাগী মেয়ের মনে ফুটবেই। কথাটা মিলিয়ে নিও। অর্ণব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে অনিকা চৌধুরী অর্ণবের যাওয়ার দিকে চেয়ে বলে, বাবারে, আমি তো সেটাই চাই, আমার মেয়েকে তোর মতো করে যে কেউ আগলে রাখতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। এভাবে দেখতে দেখতে অথয়ের পরীক্ষা শেষ হয়ে যায়। সেই সাথে অর্ণবের সাথে চুক্তি করার 1 বছরের মাঝ থেকে 6টি মাস হারিয়ে যায়। এখনও আরও আগের থেকে অথই অর্ণবের সাথে বেশি খারাপ ব্যবহার করে। এমনকি মন্ত্রী আমজাদ সাহেব তো অর্ণবকে 2 চোখে দেখতেই পারে না, শুধু অনিকা চৌধুরীর জন্য কিছু বলতে পারে না। একদিন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে অর্ণব, ঠিক সেই সময় অর্ণবের বাবা বলে, অর্ণব, আমি আর তোর এসব বাঁদরামি একদম সহ্য করব না। এবার তোকে অফিসে বসতেই হবে। আমি আর কত এভাবে কষ্ট করব এমন একটা জওয়ান বেটা ঘরে থাকতে? আব্বু, তুমি তো জানোই আমি একটা চাকরি করি, তাহলে অফিস কিভাবে করব? তুই কি চাকরি করছিস সেটা ঐশী আর তোর মা বলেছে আমাকে। বাবারে, তোর যদি মেয়েটাকে এতই পছন্দ হয় তাহলে বল, আমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেই। না বাবা, আমি ওকে ভালোবেসেই এই বাড়িতে নিয়ে আসবো, তার আগে না। আর তুমি যদি বেশি জোরাজুরি করো তো আমি সপ্তাহে 1 দিন অফিস করব, তা আবার 2 ঘন্টা। এর থেকে বেশি সময় আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে,
তোর কথা আমি মেনে নিলাম, তবে এটার কাছে কোনো নড়চড় আমি মেনে নিব না। ঠিক আছে আব্বু। অর্ণব কথা বলে খাওয়া শেষ করে অথয়দের বাড়িতে চলে আসে। কেননা কালকে অথয়ের জন্মদিন, তাই পুরো বাড়িটাকে সাজাচ্ছে ডেকোরেশনের লোকজন মিলে। অর্ণব, তুই কালকে আমার বাড়িতে আসিস না, তোকে দেখলে সবাই থুথু দিবে, আমার তখন মান সম্মান কিছুই থাকবে না। আব্বু, তুমি একদম ঠিকই বলেছ। ও আমার জন্মদিনের অনুষ্ঠানে থাকলে সবাই কি বলবে? এমনিতেই সবার কাছে আমাকে অনেক ছোট করেছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো রে। অর্ণবের কথা শুনে অথয় মনে মনে ভাবে, কি ব্যাপার, ও আব্বুর কথায় এত সহজে মেনে নিল কেন? ও তো এভাবে মেনে নেওয়ার মানুষ না। অথই, তোর সব বন্ধু বান্ধবীদের কালকে আসতে বলিস কেমন? আর আজকে গিয়ে তোর যা মন চায় শপিং কর গিয়ে, কালকে তোকে বড় একটা সারপ্রাইজ দেব। আব্বু, কি এমন সারপ্রাইজ দিবা যেটা বলা যাবে না শুনি? সারপ্রাইজের কথা শুনতে নি, সেটা সময়ের সাথে দেখে নিতে হয়। এভাবে কথা বলে অথয় শপিংয়ে চলে আসে। অর্ণব আজকে একটা কথাও বলেনি অথয়ের সাথে, সেটা বেশ লক্ষ্য করেছে অথয়। অর্ণব গাড়ি পার্ক করে বলে, ম্যাডাম, আমি কি আপনাদের সাথে আসবো নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? তুই এখানে দাঁড়িয়ে থাক, আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে ম্যাডাম। অথই চলে গেলে অর্ণব দেখতে পায় একদল গুন্ডা অথয়ের পিছু পিছু মলের ভিতরে ঢুকে পড়ে। যেটা বুঝতে পেরে অর্ণবও একটা কাপড় দিয়ে মুখ বেঁধে ভিতরে ঢুকে পড়ে। অর্ণব একটা একটা করে সবগুলোর জায়গা মতো শিফট করে দেয়, যেটা কাকপক্ষীও টের পায় না। অনেকটা সময় পরে অথই ও অনন্যা শপিং শেষ করে এসে দেখে অর্ণব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে আর চোখের জল মুছছে। এইদিকে অথই খেয়াল করে অর্ণবের হাত থেকে রক্ত করছে গড়িয়ে গড়িয়ে। এই অর্ণব, তোর হাত থেকে এভাবে রক্ত বের হচ্ছে কেন? কি হয়েছে তোর? এত সময়ে অর্ণব খেয়াল করেনি যে ওর হাত থেকে রক্ত বের হচ্ছে। আসলে গুন্ডাগুলার সাথে মারপিট করার সময় লেগেছে। ও কিছু না ম্যাডাম, আসলে ওই দিকটায় গিয়েছিলাম, আর একটা ভাঙা কাচের সাথে লেগে কেটে গেছে। তোর কথা কোনোভাবেই আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই তুই কোনো গড়বড় করেছিস। অথই কথাটা বলে নিজের ব্যাগে থাকা রুমালটা দিয়ে অর্ণবের হাতে বেঁধে দেয়। অর্ণবের শরীর থেকে যেন এক নিমেষের জন্য সব কষ্ট দূরে পালিয়ে গেল। তারপর ওরা বাড়িতে চলে আসে। আসার সময় অর্ণব একটা পছন্দের জিনিস কিনে আনে, আর অথইয়ের অনুপস্থিতিতে ওর রুমে লুকিয়ে রেখে আসে। পরের দিন সন্ধ্যাবেলা ভাইয়া, আজকে অথয়ের জন্মদিন, আর তুই সেখানে না গিয়ে এভাবে শুয়ে আছিস কেন? তুই যা, আমার ভালো লাগছে না, তাই শুয়ে আছি। ভাইয়া, সত্যি করে একটা কথা বলতো, তোর কি হয়েছে? অথয় কি তোকে কিছু বলেছে নাকি? না রে, কিছু বলে নাই। আসলে আমি তো তোদের অনুষ্ঠানে বেমানান, তাই যেতে নিষেধ করেছে। আমি গেলে নাকি বাবা মায়ের সম্মানহানি হবে। তুই কেন যে ওর পিছনে পড়ে আছিস বুঝি না। ভাইয়া, তুই আমার সাথে চল। না রে, তুই যা, আমি যাব না। আমাকে দেখলে অতই খুব রাগ করবে, আর আমি তো চাই না আজকের দিন ওর মনে কোনো রাগ থাকুক। ঐশী আর বেশি কথা না বাড়িয়ে অর্ণবের রুম থেকে চলে যায়। এইদিকে ধীরে ধীরে পুরো বাড়ি মানুষে ভরে যায়, কিন্তু অথই এদিক ওদিক বারবার অর্ণবকেই খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আচ্ছা অথই, আজকে এখানে অর্ণবকে দেখছি না যে, সে কি চলে গেছে নাকি? আমি এখানে আসতে মানা করেছি। ওর মতো মানুষের কোনো অধিকার নেই এখানে থাকার। সেটা তুই মন থেকে বলছিস তো নাকি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুই বারবার অর্ণবকেই খুঁজছিস। হ্যাঁ, তোকে কইছে। আমার তো আর খাইয়া কাম নাই যে ওকে খুঁজতে যাব, বরং ও আসে নাই দেখে আমি আরো অনেক বেশি খুশি। আমি বুঝি না অথই, তুই ছেলেটাকে মানতে পারিস না কেন, যে ছেলেটা তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে? দেখ, আমি আজকের দিনে কারোর সাথে রাগারাগি করতে চাই না, তাই তোরা প্লিজ ওর কথা বলে আমাকে রাগিয়ে দিস না। অথয়ের কথা শুনে আর কেউ কিছু বলে না। এইদিকে অথয়ের বাবা মিস্টার আমজাদ সাহেব তার পার্টনার ও বন্ধুদের সাথে মত বিনিময় করছে। এমন সময় আমির সাহেব আসে। আরে দোস্ত, কেমন আছিস? এই তো দোস্ত, আমি অনেক ভালো আছি। তা তুই আর নিধি এসেছিস, ভাবি আসেনি বুঝি? তোর ভাবির কি একটা জরুরি কাজ পড়েছে, তাই আর আসতে পারিনি। ডাক্তারদের হয়েছে এই একটা জ্বালা, কোনো ইমার্জেন্সি হলে দৌড়াও যেখানেই থাকো না কেন, সেটা না দেখেই। একদম ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত, অর্ণবকে দেখছিল না যে? আরে বলিস না, ওর যে অবস্থা তাতে এখানে সবাই দেখলে তো আমার সম্মানের 12টা বেজে যাবে, তাই ওকে আসতে নিষেধ করেছি।
ও আচ্ছা দোস্ত, অহংকার করা ভালো, তবে এতটা না। আমির সাহেব কথাটা বলে অন্যদিকে চলে যায়। আর এইদিকে কিছু সময় পরে আমজাদ সাহেব ঘোষণা দেন তার মেয়ের সাথে আজকে আংটি বদল হবে তার বিরোধী দলের মন্ত্রী আদনান সাহেবের ছেলে আদিলের সাথে। কথাটা শুনে অথই অবাক না হলেও অনেকেই অবাক হয়ে যায়। আনিকা বেগম অথইকে ফাঁকে ডেকে বলে, দেখ অথই, এখনো সময় আছে, কিন্তু এই ছেলে সাথে তুই আংটি বদল করিস না। দেখে বোঝা যাচ্ছে একটা কুঙ্কা অর্ণব থেকে অনেক ভালোবাসে। আম্মু, তুমি কি ওর হয়ে এখন দালালি করতে এসেছো? তাহলে তুমি ভুল, কেননা আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আব্বু, আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। বুঝবি, তুই জীবনে কত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছিস। আম্মু, তুমি একটু থামো তো, তোমার কথা আমার শুনতে ইচ্ছে করছে না। অথয়ের কথা শুনে ওর আম্মু আর কিছুই বলে না। কিছু সময় পরে আদিলের সাথে অথয়ের আংটি বদল হয়ে যায়। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই চলে যায়। অথয় পোশাক পরিবর্তন করে আলমারিতে রাখতে গিয়ে চোখে পড়ে সেই পায়েলটা যেটা অর্ণব দিয়েছিল। অথয় পায়েলটা খুশি মনে পায়ে পরে নেয় আর অর্ণবে রেখে যাওয়া সেই জিনিসটা পেয়ে যায়। অথয় প্যাকেট খুলে দেখে একটা কাচের শোপিস, যেখানে একটা নবদম্পতির পুতুল। অথয় একটু হেসে আবারও আলমারিতে রেখে দেয়। অথয় বুঝতে চেষ্টাও করলো না ওই শোপিসে মাঝে আরও কিছু জিনিস লুকিয়ে আছে। এইদিকে ঐশী বাড়িতে গিয়ে অন্যকে কিছুই বলে না। সকালে খাওয়ার সময় আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। কালকের থেকে আমি অথৈকে দেখিনি, আজকে মন ভরে দেখতে হবে। ভাইয়া, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। অথয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর কালকে ওই ছেলের সাথে আংটি বদল হয়েছে। ঐশীর এমন কথা শুনে অর্ণবের দুনিয়াটাই অন্ধকারে ছেয়ে যায়, কেননা অর্ণব বিশ্বাস করতেই পারছে না অতই অন্য কারো হয়ে যাবে। অর্ণব অশ্রু ভেজা চোখ আর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলে, ঐশী দেখ, আমি তোর সাথে একদম দুষ্টুমি করব না, তবুও বল তুই মিথ্যে বলছিস। আমাকে ছাড়া অথই কারো হতে পারে না। অর্ণব, এভাবে ভেঙে পড়িস না। ঐশী তো কালকে ওই বাড়িতে গেছিলই, তাহলে মিথ্যে বলবে কেন? হ্যাঁ, আমি যা বলছি তা একদম ঠিক। ভাইয়া, তোর বিশ্বাস না হলে গিয়ে শুনে আস কেমন। অর্ণব আর কোনো কথা না বলে সোজা চলে আসে অথইদের বাড়িতে। অর্ণবকে এভাবে আসতে দেখে আনিকা চৌধুরী বলে, অর্ণব, আমি পারলাম না তোর জন্য কিছু করতে। তোকে আগেই বলেছিলাম অথই তোকে কখনো ভালোবাসবে না। আন্টি, আমি তো এটা মানবো না। আমি 6টা মাস তার পিছনে ঘুরছি, সবসময় অত্যাচার অবহেলা সহ্য করেছি, আর সে আজ অন্য কাউকে বিয়ে করবে, এটা হতে পারে না। দেখ অর্ণব, এভাবে পাগলামো করিস না। অথই যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? ওর থেকে তোর মন তো শক্ত, তাই না? আন্টির ছেলেদের মনটা না অনেক শক্ত, সহজে কারো মায়ায় পড়ে না। আবার খুব নরম, কারো আঘাত একদম সহ্য করতে পারে না, মোমের মতো গলে শেষ হয়ে যায়। দেখ অর্ণব, অথইর বাবা খুব কড়া লেভেলের মানুষ, তাই তুই অথইকে ভুলে যা, এতেই তোর ভালো হবে। কি করে ভুলতে পারি বলতে পারো? যাকে জীবনের সবটা দিয়ে ভালোবেসেছি তাকে কিভাবে ভুলবো? আমি এ জীবন থাকতে কখনোই অথৈকে ভুলতে পারবো না। অথৈ শুধুই আমার। অর্ণব কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সময় অর্ণবের বলা সব কথা শুনতে পায় অথই, যেটা শুনে ভাবে, একটা ছেলে এতটা ভালোবেসেছে আর আমি সেই ভালোবাসাটা একটি বারের জন্য কখনো বোঝার চেষ্টাও করিনি। এমন কঠোর আমি কিভাবে হতে পারলাম? অথই রুমে এসে আলমারি থেকে সেই পুতুল বের করে টেবিলের উপরে রাখতে শব্দ করে বেজে ওঠে, শুভ জন্মদিন মন পাখি। আমি হয়তো তোমার জন্মদিনে আসতে পারিনি, কিন্তু আমার ছায়াটা তো সবসময় তোমার পাশেই ছিল, কারণ তোমাকে ছাড়া সে যে একটুও থাকতে পারে না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে প্রিয়। অথই রেকর্ডটা শুনে নিস্তব্ধ হয়ে সেখানেই বসে থাকে। ধীরে ধীরে অথয়ের মনে অর্ণবের স্মৃতিগুলো কড়া নাড়তে থাকে। যতই দিন যাচ্ছে ততই মনে পড়ছে অর্ণবকে। এইদিকে আমজাদ সাহেব মেয়েকে অর্ণবের প্রতি ধীরে ধীরে দুর্বল হতে দেখে মনে মনে ভাবে, না, এই ছেলেকে বাঁচিয়ে রাখলে আমার মনের আশা কোনোদিনই পূরণ হবে না, তাই একে আমার স্বপ্ন পূরণের পথ থেকে সরাতেই হবে। উপরের কথাটা ভেবেই পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে ফোন করে কি করতে হবে সবটা বলে দেয়। দুদিন পরে অর্ণব রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে আসছে, এমন সময় কিছু গুন্ডা এসে পথ আটকে দাঁড়ায়। অর্ণব তাদের না দেখে সামনে আগাতে গিয়ে একটা গুন্ডার সাথে ধাক্কা খায়। কি ব্যাপার ভাই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আর আপনারা আমার সামনে এভাবে পদ আটকে দাঁড়িয়ে রইলেন কেন? প্রিয় শ্রোতাগণ, গল্পটির প্রথম সিজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সিজন 2-তে।